আজকের গল্প ব্যোমকেশের প্রত্যাবর্তন, প্রথম পর্ব। গল্পটি দুটি পর্বে আসতে চলেছে। কলমে সায়ন পাত্র। শুরু হচ্ছে ব্যোমকেশের প্রত্যাবর্তন। ঘড়িতে সবে 7:30 বাজছে। রবিবারের সকালে চারিদিক কুয়াশাচ্ছন্ন। বাড়ির সদস্যরা কাজকর্ম সেরে গরম চায়ের আড্ডায় বসেছে। অভিমন্যু বর্মন এখনো বিছানা ছেড়ে ওঠেনি। অফিসের কাজ বিশেষ কারণে কিছুদিনের জন্য বন্ধ রয়েছে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে উপযুক্ত ব্যবহার করেছে সে। এমন সময় অভিমন্যুর এক বন্ধু দিব্যেন্দু সান্যাল হন্তদন্ত হয়ে ছুটে এলো। ছেলেটাকে দেখে বেশ উত্তেজিত মনে হচ্ছিল। অভিমন্যুকে দুবার চাপড় দিয়ে দিব্যেন্দু বলল, এই অভি, তাড়াতাড়ি ওঠ, একটা জম্পেশ খবর নিয়ে এসেছি, দেখ একবার। খবরটা শুনে একেবারে চমকে উঠবি তুই। অভিমন্যু দিব্যেন্দুর কথায় খুব একটা কর্ণপাত করল না। সে আবছা চোখে তাকে একবার দেখল, তারপর এক মুখ বিরক্ত নিয়ে বলল, পরে আয়, বিরক্ত করিস না, এখন ঘুমাচ্ছি, দেখতে পাচ্ছিস তো। আরে শুধু তুই খবরটা একবার পড়ে দেখ, আমি নিশ্চিত খবরটা পড়ার পর তোর সব ঘুম উড়ে যাবে। অভিমন্যু বিছানার ওপর উঠে বসল। তারপর দিব্যেন্দুর কাছ থেকে খবরের কাগজটা নিয়ে পড়তে আরম্ভ করল। বেশ কয়েকটা লাইন লাল কালি দিয়ে আন্ডারলাইন করা ছিল। তাতে লেখা ছিল, গতকাল বিকেলে রাজস্থানের শ্রীহট্ট মিউজিয়াম থেকে বহু মূল্যবান সোনার হাতল লাগানো একটি ঐতিহাসিক তলোয়ার চুরি হয়ে গেছে। খবরটা পড়া মাত্র অভিমন্যু দিব্যেন্দুর দিকে এক মুখ বিরক্তের সাথে বলল, এতে আবার আশ্চর্য হওয়ার কি আছে? এ তো হামেশাই হচ্ছে। এরকম একটা ফালতু খবর নিয়ে আমার মূল্যবান ঘুমটা নষ্ট করতে তো লজ্জা করলো না? পুরোটা আগে শেষ কর, তারপর নয় ঠিক করবি আমি ফালতু খবর এনেছি কিনা। অভিমন্যু আবার খবরের কাগজের দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করল। ঘটনাস্থলে দেখা মিলেছে স্বনামধন্য ডিটেকটিভ ব্যোমকেশ বক্সির। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী স্কেচ আর্টিস্ট দ্বারা নির্মিত চিত্রের সঙ্গে ব্যোমকেশ বক্সির অবিকল মিল রয়েছে। খবরটা পড়া মাত্র অভিমন্যু বিছানা ছেড়ে লাফিয়ে উঠল। ঘুমের আলস্য ভাব নিমেষের মধ্যে তার চোখ থেকে উড়ে গেল। তার মুখমণ্ডল ক্রমশ গম্ভীর হয়ে এলো। কপালে বেশ কয়েকটা ভাঁজ ফেলে বলল, এটা কি করে সম্ভব? ব্যোমকেশ বক্সি তো আজ থেকে 2 বছর আগে এক পথ দুর্ঘটনায় মারা গেছেন। খবরের কাগজে লেখাটা পড়েছিলাম, পরিষ্কার মনে আছে। তাহলে এটা কি ব্যোমকেশের পিস্তুত ভাইপো নাকি? দিব্যেন্দু হাসির ছলে বলল, সে যেই হোক, মুখের মিল থাকার অর্থ এই নয় যে ওটা ব্যোমকেশ। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের অবিকল একই রকম দেখতে। আমার মনে হয় এটা ভুল ছেপেছে। অভিমন্যুর কথাটা শুনে দিব্যেন্দুর মুখ যেন কেমন একটা হয়ে গেল। সে সামান্য প্রতিবাদের সুর মিশিয়ে বলল, বারে, অপরাধীরা চুরি করবে তাতে দোষ নেই, আর মিডিয়া ছাপলেই সেটা অপরাধ। আরে না, আমি সেটা বলছি না। দেখ, খবরের কাগজে রিচ বাড়ানোর জন্য একটা গরম গরম ডেডলাইন দরকার হয়, আর এর থেকে বড় খবর আর কি হতে পারে? তার মানে বলতে চাইছিস খবরটা সম্পূর্ণ মিথ্যে? সেটাই তো মনে হচ্ছে। কাল হয়তো দেখবি খবরের কাগজে বের হয়েছে চুরিটা অন্য কেউ করেছে। কথোপকথন শেষ করে দিব্যেন্দু হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। দিন 5 পর আবারও একটা চুরির ঘটনা দেখা গেল। তবে এবারের ঘটনাটা ঘটেছে দিল্লির একটা মিউজিয়ামে। প্রত্যক্ষদর্শীদের একাংশ ব্যোমকেশ বক্সিকে চাক্ষুষ ঘটনাস্থলে দেখেছে। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে গায়ে দেওয়ার একটি চাদর উদ্ধার করেছে পুলিশ। পুলিশের তদন্ত অনুযায়ী এই চাদরটি স্বনামধন্য ডিটেকটিভ সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির। খবরটা শোনার পর দিব্যেন্দু সান্যাল অভিমন্যুর কাছে এসে হাজির। সে এমন একটা ভাব দেখাচ্ছিল যেন মহৎ কিছু করে ফেলেছে। তারপর কিছুটা গর্বের সাথে বলল, দেখেছিস, আমি তোকে বলেছিলাম না চুরিটা ব্যোমকেশই করেছে। আজ তো প্রমাণ সহ খবরের কাগজে বের হয়েছে, দেখ। খবরটা অভিমন্যু আজ সকালেই পড়েছে।
ব্যোমকেশের প্রত্যাবর্তনের বিষয়টা ক্রমশ তাকে ভাবিয়ে তুলছে। দ্বিতীয় দিনের ঘটনাটা অভিমন্যুর মনে অনেকগুলো প্রশ্নের সঞ্চার করেছিল। এই যেমন, ব্যোমকেশ বক্সী দুর্ঘটনায় মারা যাওয়ার পর আবার কিভাবে ফিরে এলো? তিনি এত বড় একজন গোয়েন্দা, তাহলে চুরি করছেন কেন? এছাড়াও ব্যোমকেশ বক্সীকে চাক্ষুষ দেখার একটা ইচ্ছে ছেলেবেলা থেকেই তার ছিল। তাই আর বেশি দেরি না করে অভিমন্যু আর দিব্যেন্দু রাজস্থানের ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিল। দুদিন পর তারা রাজস্থান পৌঁছল। দিব্যেন্দু সান্যালের এক পরিচিত কাকার হোটেল আছে এখানে, সেখানে থাকার বন্দোবস্ত করা হলো। স্টেশন থেকে কিছুটা পথ হেঁটে বাস স্টপ, সেখান থেকে বাস ধরে কিছুটা পথ গেলেই দিব্যেন্দুর কাকার হোটেল। তারা বাসের জন্য অপেক্ষা করছিল। এমন সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তাদের থেকে কিছুটা দূরে একজন অল্প বয়সী মেয়েকে তারা দেখতে পেল। গায়ের রং ধপধপে ফর্সা, সুশ্রী চেহারা, পরনে দামি সিল্কের পোশাক, আধুনিক ছাঁচে চুলের খোঁপা বাঁধা আছে, ঠিক রূপকথার রাজকুমারীর মতো রূপসী। মেয়েটা একটা বেঞ্চের ওপর বসে কিছু কাগজপত্র ঠিক করছিল। মেয়েটার কপালে চিন্তার ছাপ স্পষ্ট। তার পাশেই একজন অল্প বয়সী যুবক দাঁড়িয়ে। যুবকের মুখ ভর্তি খোঁচা দাড়ি, চট পাকানো কোঁকড়ানো চুল আর পরনে ময়লা জামা প্যান্ট। যুবকটি কিছুক্ষণ নিজের জায়গায় চুপ করে দাঁড়িয়েছিল। তারপর মেয়েটিকে এক মনে কাজ করতে দেখে সে মেয়েটির পাশে রাখা মোবাইলটি আস্তে আস্তে নিজের দিকে সরিয়ে নিল। যুবকটি যে তার মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটির। বেঞ্চির উপর তার এত কাগজপত্র ছড়ানো ছিল এবং সেগুলোকে গোছগাছ করতেই মেতে রইল সে। এইটা দেখার পর অভিমন্যুর রক্ত গরম হয়ে উঠল। সে রাগে ফেটে পড়ল। অভিমন্যু দৌড়ে এসে যুবকের কলার চেপে ধরল, তারপর সজোরে তার মুখে একটা ঘুষি মারল। যুবকটি একেবারে ডাস্টবিনের ওপর হুমড়ি খেয়ে পড়ল। সে প্রথমে অভিমন্যুকে মারতে আসছিল, কিন্তু দিব্যেন্দুকে ছুটে আসতে দেখে এবং তাদের সঙ্গে লড়াইয়ে জয়ী হওয়ার কোনো উপায় না দেখতে পেয়ে যুবকটি মোবাইলটি ফেলে দিয়েই সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। অভিমন্যুকে এইভাবে রাস্তার মাঝখানে মারপিট করতে দেখে মেয়েটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রথমে সে বিষয়টা বুঝতে পারেনি। তারপর অভিমন্যুর হাতে তার মোবাইল ফোনটা দেখতে পেয়ে সে নিজের চারপাশে সেটা খুঁজতে লাগলো। তারপর সেটা দেখতে না পেয়ে সে আরো চিন্তিত হয়ে পড়ল। এমন অবস্থায় মেয়েটির হাতে মোবাইল ফোনটি তুলে দিয়ে অভিমন্যু বলল, এত অসচেতন হলে হবে? আমি যদি না দেখতাম তাহলে তো নিজের দোষে মোবাইল ফোনটা হারাতেন। মেয়েটি মোবাইল ফোনটি কাছে পেয়ে কিছুটা স্বস্তি বোধ করল। তারপর সে অভিমন্যুকে ধন্যবাদ জানালো। এরপর তারা নানান কথার আদান প্রদান করতে আরম্ভ করল। মুহূর্তের মধ্যে তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে গেল। মেয়েটির নাম মৈথিলী সেনগুপ্ত, বাড়ি কলকাতায়, ইতিহাসের ছাত্রী। বেশ কিছু গবেষণামূলক কাজের উদ্দেশ্যে রাজস্থানে এসেছে। ভাগ্যক্রমে সে দিব্যেন্দুর কাকার হোটেলেই উঠেছে। সে হোটেলের দোতলায় থাকে। কথাটা শুনে অভিমন্যু মনে মনে বেশ আনন্দ পেল। সে বলল, আমাদের রুমটা একতলায়, সিঁড়ির পাশে। বেশ ভালোই হলো, যেতে আসতে দেখা হবে। আর কিছুক্ষণ এইভাবেই কথোপকথন চলল। তারপর অভিমন্যু আর দিব্যেন্দু সেখান থেকে প্রস্থান করল। সেদিন বিকেলে অভিমন্যু আর দিব্যেন্দু রাজস্থানের শ্রীহট্ট মিউজিয়ামে গেল। প্রথমে তারা মিউজিয়ামটি ভালো করে ঘুরে দেখল। সেখানে নানান ঐতিহাসিক মূর্তি দেখে যত না অবাক হয়েছে তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছে প্রতিটি মূর্তির পুঙ্খানুপুঙ্খ শৈল্পিক কারুকার্য দেখে। এমনিতে রাজরাজাদের ঘটনা, যুদ্ধ, সাল, তারিখ এইসব ইতিহাস থেকে অভিমন্যু একটু দূরে থাকতেই পছন্দ করে। তবে আজ মিউজিয়াম ঘোরার পর থেকে তার মনে হতে লাগলো ইতিহাসের প্রতি ছোটদের আকর্ষণ এবং ভালোবাসা জন্মানোর এক ধরনের গোপন রহস্য লুকিয়ে আছে এই মিউজিয়ামে। তাকে কখনো ইতিহাসের এই মূল্যবান সম্পদের সাথে সাক্ষাৎ করিয়ে ইতিহাসের প্রকৃত মূল্য জেনে জ্ঞান প্রদান করা হয়নি। তার কাছে এতদিন ইতিহাস একটা বোরিং সাবজেক্ট হিসেবেই পরিচিত ছিল। কিন্তু আজ বোধহয় এই ভ্রান্ত ধারণা আর তার নেই।
প্রথমবারের চুরির ঘটনা সম্পর্কে যাবতীয় তথ্য তারা সংগ্রহ করল। প্রথমে তাদের কর্তৃপক্ষ এই বিষয়ে বিস্তারিত জানাতে চায়নি, তবে অভিমন্যুর বুদ্ধি এবং দক্ষতায় তারা বেশিরভাগ তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এছাড়াও ঘটনাস্থলের যে সমস্ত জায়গায় ছবি তোলার অনুমতি ছিল সেখান থেকে কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করে নিল তারা। সেখানে অভিমন্যুর সঙ্গে এক পুলিশ ইন্সপেক্টরের যোগাযোগ হলো। ইন্সপেক্টরের নাম অবিনাশ হালদার। তিনি একজন বাঙালি অফিসার। বহুদিন পর একজন বাঙালিকে কাছে পেয়ে অবিনাশবাবু অভিমন্যুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলতে আরম্ভ করলেন। তার কাছ থেকে অভিমন্যু চুরির ঘটনার সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারল। অবিনাশবাবু কথার মাঝখানে একবার দীর্ঘশ্বাস ফেলে সমবেদনা নিয়ে অভিমন্যুকে বলল, বুঝলে অভিমন্যু, চুরিটা হয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু ব্যোমকেশ বাবুর মতো একজন সত্যান্বেষী মানুষ এরকম একটা কাজ করবে এটা কখনো ভাবতে পারিনি। বাঙালি হিসেবে এটা বড় লজ্জার বিষয়। কথাটা শোনা মাত্র অভিমন্যু কোনো রকমে নিজের রাগকে সামলে নিয়ে প্রতিবাদের সুর মিশিয়ে বলল, কিছু মনে করবেন না, তদন্ত আপনি করছেন ঠিকই, কিন্তু আপনার একটা জায়গায় বড় ভুল হচ্ছে। কথাটা শুনে অবিনাশবাবু এবার বেশ রেগে গেলেন। তদন্তে আমার ভুল হচ্ছে? এবার বুঝি তোমার কাছ থেকে আমাকে তদন্ত শিখতে হবে? নিজেকে বড় হনু মনে করছো? বড় আয়া 2 টাকার গোয়েন্দা। কোত্থেকে আসে এরা? যত সব। অবিনাশবাবুর সঙ্গে অভিমন্যুর যত তাড়াতাড়ি একটা সুসম্পর্ক গঠিত হয়েছিল সেটা নষ্ট হতে বেশিক্ষণ সময় লাগলো না। অবিনাশবাবু বেশ বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেলেন। পরদিন তারা দিল্লি মিউজিয়ামে গেল। সেদিন তাদের সঙ্গে উপস্থিত ছিল মৈথিলী সেনগুপ্ত। প্রথম দিনে রাজস্থানের শ্রীহট্ট মিউজিয়ামে কর্তৃপক্ষ তাদের ঘটনার সম্পূর্ণ বিবরণ জানাতে চায়নি, বরং তারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য তাদের থেকে গোপন রাখতে চেয়েছিল। তাই যাতে বিশ্বাসযোগ্যতা তৈরি হয় সেই কারণে আজ মৈথিলী সেনগুপ্তকে তারা নিয়ে এসেছে। ইতিহাসের ছাত্রী, গবেষণার সাথেও যুক্ত, কর্তৃপক্ষের সন্দেহ করার মতো কোনো জায়গাই নেই এবং বুদ্ধিটা কাজেও দিয়েছে। মিউজিয়াম কর্তৃপক্ষ সেদিনকার ঘটনা সম্পর্কে তাদের যাবতীয় তথ্য দিয়েছিল। দুটো মিউজিয়ামের ক্ষেত্রে একটা বিষয় কমন ছিল, দু জায়গাতেই সোনার হাতল লাগানো তলোয়ার চুরি হয়েছে। বিষয়টা জানার পর দিব্যেন্দু বেশ কৌতূহলী হয়ে উঠল। সে অভিমন্যুর দিকে তাকিয়ে ঘাড় নেড়ে বলল, আচ্ছা, এই মিউজিয়ামে তো এর থেকেও দামি আরো জিনিস আছে, কিন্তু সে কেবল তলোয়ারটাই চুরি করতে গেল কেন? দিব্যেন্দু যে প্রশ্নটা খুব একটা খারাপ করেনি সেটা অভিমন্যুর মুখ দেখেই বোঝা গেল। সে বলল, দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে মিউজিয়ামের এদিকটা মানুষের ভিড় কম হয়, ফলে চুরি করাটা অন্যান্য দিকের তুলনায় এদিকে সহজ। আর দ্বিতীয় কারণ হতে পারে কোনো বড় উদ্দেশ্য পূরণের জন্য সে কাজটা করছে। যদি আর কোনো মিউজিয়ামে চুরি না হয় তাহলে বুঝবে এটা সাধারণ চুরি ছিল, কিন্তু যদি এরপরেও কোথাও চুরি হয় তাহলে বুঝবে কোনো বড় উদ্দেশ্য সাধনের জন্য এটা করছে। তবে আমার মনে হয় প্রথম কারণটার থেকে দ্বিতীয় কারণটা সত্যি হওয়ার সম্ভাবনা প্রবল। তুমি কি এই বিষয়ে নিশ্চিত? গুরুদেবের উক্তি স্মরণ করেই বলতে হয়, সবটাই আমার অনুমান মাত্র। আর তুই ভালো করেই জানিস আমার অনুমান কখনো মিথ্যা হয় না। অভিমন্যুর কথা শুনে ইন্সপেক্টর অবিনাশ হালদার তাদের দিকে এগিয়ে এলেন। অভিমন্যুর কথাটা শুনে তিনি কিছুটা বিদ্রুপ করার ভঙ্গিতে বললেন, অনুমান আর বাস্তব যে এক জিনিস নয়, বুঝলেন অভিমন্যু বাবু? আর তাছাড়া আপনি কি ভাবছেন এই দুটো চুরির পর ব্যোমকেশ বাবুর আর সাহস হবে তৃতীয় চুরিটা করার? যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, কারণ আমরা মিউজিয়ামগুলোতে আগের থেকে অনেক কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছি, তাই চুরি হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আর আপনার এই অনুমান কল্পনায় থেকে যাবে, বাস্তবায়িত হবে না। সেটা তো সময়ই কথা বলবে। সামান্য হেসে অভিমন্যু উত্তর দিল। এইভাবে 10 দিন কেটে গেল।
পুলিশ আপ্রাণ চেষ্টা করছে অপরাধীকে ধরার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়ে উঠতে পারেনি। এরই মধ্যে আবারও একটা ঘটনা সামনে এলো। ঘটনাটা ঘটেছে দক্ষিণ দিল্লির একটি মিউজিয়ামে। তবে এবারে অপরাধী তার উদ্দেশ্য সম্পূর্ণ করতে পারেনি। নিরাপত্তারক্ষীরা তাকে দেখে ফেলায় অপরাধী কোনো রকমে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে একটা ভাঙা হাতঘড়ি পাওয়া গেছে। পুলিশের দেওয়া তথ্য অনুসারে হাতঘড়িটি স্বনামধন্য সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির। ঘটনাটা শোনার পর অভিমন্যু আর দিব্যেন্দু হোটেলে নিজেদের রুমে বসে এই বিষয়ে আলোচনা করছিল। ঠিক এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দিব্যেন্দু দরজা খুলল। ঘরোয়া পোশাকে বাজারের ব্যাগ হাতে অবিনাশবাবু দাঁড়িয়ে আছে। ভদ্রলোককে চিনতে তার অসুবিধা হলো না। অবিনাশবাবু ভেতরে এসে বসলেন। পুলিশের পোশাকে অবিনাশবাবুকে যতটা জোয়ান বলে মনে হয়, ঘরোয়া পোশাক তার বয়স সামান্য হলেও বাড়িয়ে দেয়। অবিনাশবাবুকে দেখতে পেয়ে অভিমন্যু খুব একটা অবাক হলো না। তার মুখের ভাব দেখে মনে হলো যেন সে এটাই আশা করেছিল। অবিনাশবাবু সামান্য আফসোস করে অভিমন্যুকে বলল, সেদিন আপনাকে বিদ্রূপ করে কথাটা বলা আমার একেবারে উচিত হয়নি। সেদিন কি যেন একটা বলছিলেন? হ্যাঁ, মনে পড়েছে। তদন্তে নাকি আমার ভুল হচ্ছে? তা বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন তাহলে ভালো হতো। এবার বোঝা গেল পুরো বিষয়টা। অবিনাশবাবু অপরাধীকে ধরার জন্য এখনো কোনো পথ খুঁজে পাননি, তাই কোনো উপায় না দেখতে পেয়ে অভিমন্যুর কাছে এসেছেন। অবিনাশবাবু যে নিজের ভুল বুঝতে পেরেছে এটা দেখে অভিমন্যু মনে মনে বেশ আনন্দ পেল। সে বলতে আরম্ভ করল, আচ্ছা অবিনাশবাবু, ঘটনাস্থলে যা কিছু তথ্য পাওয়া গেছে তার উপর ভিত্তি করে আপনি কি ব্যোমকেশবাবুকে ছাড়া অন্য কাউকে তদন্ত করেছেন? মানে আমি বলতে চাইছি, দ্বিতীয় কোনো ব্যক্তি যে এই অপরাধ করেনি এটা আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? কারণ সমস্ত এভিডেন্স মানে যে সমস্ত তথ্য ঘটনাস্থল থেকে পাওয়া গেছে সেগুলো তো ব্যোমকেশবাবুর নিজের জিনিস। আর তাছাড়া স্কেচ আর্টিস্ট দ্বারা নির্মিত চিত্রের সঙ্গে ব্যোমকেশবাবুর অবিকল মিল রয়েছে। সমস্ত সন্দেহ ব্যোমকেশবাবুর দিকেই ইঙ্গিত করছে, তাই অন্য কারোর উপর সন্দেহ করার প্রয়োজনই পড়েনি। এটাই হচ্ছে আপনার সবথেকে বড় ভুল। আপনি মনে করেছেন সমস্ত এভিডেন্স ব্যোমকেশবাবুর দিকেই ইঙ্গিত করছে। এর ফলে আপনি অপর কোনো দ্বিতীয় ব্যক্তির উপর সন্দেহ না করে একজনের উপরেই নিজের সন্দেহ টিকিয়ে রাখলেন। একবার ভালো করে ভেবে দেখুন তো, অপরাধী নিজের উপর থেকে সন্দেহের বোঝাটা সরানোর জন্য এমনটা করেনি তো? কথাটা শুনে অবিনাশবাবুর মুখ যেন গম্ভীর হয়ে গেল। হাত পায়ের পেশি যেন শক্ত হয়ে আসছে। তারপর কপালে কয়েকটা ভাঁজ ফেলে অভিমন্যুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, তাই তো, কথাটা মন্দ বলেননি তো। এটা তো একবারও ভেবে দেখিনি। তাহলে এখন কি করা যায়? অভিমন্যু কিছুক্ষণ মাথা নামিয়ে ভাবল। তারপর অবিনাশবাবুর দিকে তাকিয়ে বলল, আমি একটা পরিকল্পনা করেছি। আপনাকে শুধু কয়েকটা ব্যবস্থা করে দিতে হবে। নিশ্চয়ই করে দেব, কিন্তু পরিকল্পনাটা কি? অভিমন্যু অবিনাশবাবুকে তার সম্পূর্ণ পরিকল্পনা বুঝিয়ে বলল। তাদের মধ্যে কথাবার্তা শেষ করে অবিনাশবাবু বলল, চিন্তা নেই, ব্যবস্থা হয়ে যাবে। তারপর তিনি বেশ আনন্দিত হয়েই বাড়ি চলে গেলেন। অভিমন্যু বর্মন অপরাধীকে ধরার যে একটা উপযুক্ত ব্যবস্থা করেছে সেটা অবিনাশবাবুর মুখের হাসি দেখলেই বোঝা যায়। গল্পের দ্বিতীয় পর্ব শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব আসতে চলেছে।